এখন পর্যন্ত আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে প্রায় 40,000 প্লাস ভিডিও তৈরি করছি, ফ্রি ভিডিও। কয়েক কোটি ছেলে মেয়ে কিন্তু পড়াশোনা করছে বিনামূল্যে, এখনো করে নিয়মিত। এই বইয়ের জন্য অনেক ক্লাস নিচ্ছে। রাত 10টার সময় ক্লাস নেওয়া শুরু করতাম, সকাল 8টা পর্যন্ত ক্লাস নিচ্ছে, এক টানা দাঁড়ায় ক্লাস নিতে। বসলাম, তখন আমার মা এসে আমার মা আমার কান্দি দিল, কেঁদে দিয়ে বললো যে তুই এরকম করে ক্লাস নিচ্ছিস কেন বাবা? মানে আমার মা তো বুঝে না যে আসলে ক্লাস জিনিসটা কি। আমার মা কান্না করে বললো যে তুই এত ক্লাস কেন নিচ্ছিস? আমি তখন বললাম যে আমি মা এই ব্যাপার, আসলে এখন করোনার সময় থমকে গেছে, ছেলে মেয়েরা যাতে বাসায় বসে পড়তে পারে এজন্য আমি ক্লাস নিচ্ছি। আমার কাছে ওই সময়টা আসলে অন্য জিনিস। আমি মাকে তখন বোঝাই বললাম, তখন মা আমার বুঝলো ভিডিও করতেছে কিসের জন্য। আপনারা যে শিক্ষাটাকে সহজ করলেন, কিভাবে সহজ করলেন? আমি সবগুলাকে একসাথে নিয়ে আসছি, যে আমি ওই সমাধানটা যদি আমি ভিডিওটা আমি ওইখানে কিউআর কোড দিয়ে দিই, যখন প্রয়োজন জাস্ট কিউআর কোড স্ক্যান করবে, স্ক্যান করার সাথে সাথে একজন শিক্ষক এসে বুঝাই দিচ্ছে। এই সিস্টেমটা আমি নিয়ে আসছি। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে, এটা শুধু বাংলাদেশের না, সারা বিশ্বে আনতে পারে। 14টা বইয়ের মধ্যে আপনাদের 8,529টা কিউআর কোড। এটা বিশ্বে রেকর্ড। আমরা অলরেডি ওয়ার্ল্ড রেকর্ডের জন্য গিনিস বুকে আমরা অ্যাপ্লাই করেছি। আমি কিন্তু ছোটকালে কিন্তু আরবি শিখছি, এত বড় হওয়ার কারণে আরবিটা ভুলে গেছি। কিন্তু আমি কিউআর কোড স্ক্যান করলে আমাকে হুজুর সুন্দরভাবে উচ্চারণটাও বুঝাই দিচ্ছে। আমি কিন্তু এটা সবাইরে বিনামূল্যে দেওয়ার জন্য তৈরি করছি। আমি চাই যে সবাই কোরআন শরীফটা শেখুক। এই যে আমি হাজার হাজার ফ্রি ভিডিও দিছি, মানুষের যে দোয়াটা পাইছি, আমি এই দোয়া আমি কখনো ভুলতে পারবো না। জড়াই ধরে কান্না করছে যে আমি বিসিএস পরীক্ষায় টিকছি আপনার ক্লাস দেখে। এই যে ভালো লাগাটা আমার তৈরি হয়েছে, আমি কোত্থেকে পাবো? 1,000 কোটি টাকা দিয়ে আমি কই পাবো? অর্থবহ জীবনের জন্য ফিটনেস, ফাইন্যান্স, ফ্যামিলি সব ভালো কন্টেন্ট পডকাস্ট আকারে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পার্সপেক্টিভ পডকাস্টে। আচ্ছা ভাই, আমার প্রথম যে প্রশ্নটা, আপনারা তো একটা খুবই ভিন্ন ধর্মী একটা শিক্ষা নিয়ে কাজ করতেছেন এবং আলহামদুলিল্লাহ অনেক অনেক মানুষের এতে উপকৃত হইতেছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা আসলে কোন সমস্যাটা বা চ্যালেঞ্জটা সমাধান করার জন্য আদৌ এরকম একটা ভিন্ন ধর্মী শিক্ষার একটা উদ্যোগ নিয়ে আসলেন? সমস্যা যেটা দেখছি সে যে একটা গ্রামের বাচ্চা বা মনে করেন একটা শহরের বাচ্চা পরীক্ষার আগের রাত্রে বা মনে করেন রাত 10টার সময় পড়তে বসছে, কিছু একটা জিনিস বুঝতেছে না, তখন সে কি করবে? সে কি টিচারকে ফোন দিবে বা কার কাছে যাবে? বা একটা গ্রামের বাচ্চা মাইলের পর মাইল হেঁটে কিন্তু সে শিক্ষকের কাছে যাচ্ছে, ওই শিক্ষকের কাছে আদৌ সে অনেক কিছু বুঝতেছে না বা প্রবলেম হচ্ছে আসলে। আবার কি একটা বাচ্চা যার মানে শহরের বাচ্চা ভালো একটা স্কুলে পড়ে, সে কিন্তু স্কুলে যাচ্ছে, স্কুলের পরে কোচিং এ যাচ্ছে, কোচিং এর পরে সে ব্যাচে পড়তেছে, বাসায় টিচার রাখতেছে। মানে একটা আমাদের যে শিক্ষা ব্যবস্থা একটা সমস্যা কিন্তু রয়ে গেছে আসলে। সবগুলাকে কিভাবে সমাধান করা যায় এটা কিন্তু আমার মাথায় সবসময় নিয়ে কাজ করছি। আমি চিন্তা করছি যে কি করতে পারি, আমি কি করতে পারি। তো সেই ধারাবাহিকতায় আমি ভিডিও করা শুরু করছি 2015 সাল থেকে। 15 সাল থেকে আমি ভিডিও করছি। এখন পর্যন্ত আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে প্রায় 40,000 প্লাস ভিডিও তৈরি করছি, ফ্রি ভিডিও বিনামূল্যে। এখান থেকে কয়েক কোটি ছেলে মেয়ে কিন্তু পড়াশোনা করছে বিনামূল্যে, এখনো করে নিয়মিত। এবং আমরা এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য যে শিক্ষাটা সহজ করি, গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে যায়। আপনি নিজেই দেখেন, কিন্তু ঢাকা শহরে একটা বুয়েটের স্টুডেন্টের কাছে পড়তে পারে বা একটা ভালো টিচারের কাছে পড়তে পারে, কিন্তু কি আমরা কি সেই ব্যবস্থা করতে পারছি শিক্ষা ব্যবস্থায় যে প্রত্যন্ত একটা গ্রামে তার কি এই সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করতে পারছে? পারি নাই কেউ কিন্তু। এবং কোচিংও তো একটা অনেক বড় সমস্যা। ঢাকার একটা ছেলে অনেক পয়সা খরচ করে ভালো একটা স্যারের কাছে পড়তে পারতেছে, কিন্তু আমাদের তো 80% স্টুডেন্টই ঢাকার বাইরে। হ্যাঁ, তাহলে তাদের শিক্ষার মান, কোচিং এর মান, এই টাকা পয়সা কোথা থেকে আসবে? আপনারা যে শিক্ষাটাকে সহজ করলেন, সহজটা আসলে কিভাবে সহজ করলেন? আসলে সহজ করতে বলতে আমরা চিন্তা করছি যে একটা জিনিস দেখেন, গ্রামের একটা বাচ্চার কিন্তু পড়াশোনাটার জন্য কিন্তু অনেক টাকা খরচ হয়। আমাদের শিক্ষা ব্যবস্থার যে ব্যাপারটা কি, ওই টিচারকে বা অন্যান্য জায়গায় অনেক টাকা খরচ করতে হয়, কিন্তু যেটা বাইরের দেশে কিন্তু ওই স্কুলের পরে কিন্তু এরকম থাকে না আসলে কিছু খরচ টরচ। কিন্তু আমাদের দেশে কিন্তু বার্ডেন। আমি চিন্তা করছি যে কিভাবে এই খরচটাকে একেবারে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা যায়, আমি 90% খরচটা কিভাবে কমানো যায় এই চিন্তায়। আমি নিজেও দেখছি যে আমি তো যখন মনে করেন যে আমি আমার অর্থের অভাবে আমি দেখা যাচ্ছে প্রাইভেট পড়তে পারি নাই, বা আমি নিজেও চিন্তা করছি যে আমি একটা ভালো টিচারের কাছে পড়তে পারি নাই, কিন্তু আমি চিন্তা করছি যে আমি এমন কোনো ব্যবস্থা করবো যাতে মানে সবাই সমান শিক্ষাটা পায়। সেই ব্যবস্থার থেকে আমি চিন্তা করলাম যে আমি তো ফ্রি ভিডিও দিচ্ছি, ফ্রি ভিডিও দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে কোচিং এ যাচ্ছে, প্রাইভেট পড়তেছে, সবকিছু করতেছে, পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনটা আনার জন্য আমরা বই লেখার কাজ করলাম। বই লিখলাম,
কিন্তু তারপরেও সমস্যার সমাধান হয়নি। তার কাছে সবই থাকতেছে। তো আমি সবগুলাকে একসাথে নিয়ে আসছি। কোচিং, প্রাইভেট ব্যাচ, অনলাইনে যে ব্যাচ, তারপরে মনে করেন সহায়ক বই, সবগুলাকে আমি এক সহায়ক বইয়ের মধ্যে নিয়ে আসছি। সহায়ক বই বলতে এক জাস্ট কিউআর কোড, এই কিউআর কোডের সিস্টেমটা নিয়ে আসছি, যে সিস্টেমটাই মনে করেন যে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে। এটা শুধু বাংলাদেশের না, সারা বিশ্বে আনতে পারে। যে কাজটা আমি পরিশ্রম করে দিন বাই দিন করেছি, যে পুরো বইয়ের মনে করেন যে পাঠ্য বইটাকে আমি সহজভাবে লিখছি, পাঠ্য বইয়ের সমাধান দিয়েছি। দেওয়ার পরে আমি যে কাজটা করছি যে ওই সমাধানের জন্য তো ছেলে মেয়ে কি বিভিন্ন জায়গায় যাচ্ছে, একটা টিচারের কাছে যাচ্ছে, কিন্তু টিচারের কাছে যাওয়ার পরে 2 ঘন্টা পড়ার পরে ওর তো অনেক কিছু মনে থাকতেছে না, ও তো সবসময় পাচ্ছে না। তা আমি যে কাজটা করলাম যে আমি ওই সমাধানটা যদি আমি ভিডিওটা আমি ওইখানে কিউআর কোড দিয়ে দিই, যখন প্রয়োজন জাস্ট কিউআর কোড স্ক্যান করবে, স্ক্যান করার সাথে সাথে একজন শিক্ষক এসে বুঝাই দিচ্ছে। এই সিস্টেমটা আমি নিয়ে আসছি। এই সিস্টেমটা সময়ের দাবি। 14টা বইয়ের মধ্যে আপনাদের 8,529টা কিউআর কোড, 8,529টা ভিডিও কিউআর কোড ওই জায়গায় বসানো, এবং ওই কিউআর কোডে ওই ভিডিও চলে যাবে। সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, তার ইন্টারনেট আর একটা বেসিক মোবাইল ফোন থাকলেই হবে। এটা তো একটা অনেক স্ট্রাগলের কাজ, অনেক পরিশ্রমের কাজ, অনেক ধৈর্যের কাজ। তো আপনি ধরেন আপনার জীবন আছে, সংসার আছে, পরিবার আছে, তাই না? স্বাভাবিকভাবেই এটা যদি আপনি যদি জীবনে কাউকে যদি আমাদের ঢাকা শহরের মধ্যবিত্ত পরিবারের বাবা মাকে বলা হয়, সাধারণত সে বলবে যে এটা কি, এটা তুমি কেন করবা, তুমি সরকারি চাকরি করো, তুমি বিদেশে যাও বা ব্যবসা করো। এই কাজ যেটার ভবিষ্যৎ কি হবে আপনি জানেন না। এখন তো আলহামদুলিল্লাহ আপনারা প্রতিষ্ঠিত, বাট তখন তো আপনি জানতেন না। তো এই স্ট্রাগলটা আপনি কেমনে করলেন, কেন করলেন, মানে স্ট্রাগলটা কিভাবে করলেন? আমার প্রথম থেকে আমার একটাই চিন্তা যে আমি লেখাপড়াকে সহজ করব। আমার মাথায় সব সময় চিন্তা হয়েছে লেখাপড়াকে সহজ করব। অভিভাবকের যে বোঝা, পড়াশোনা পিছনে যে অভিভাবকের যে খরচ, এই খরচটা কিন্তু আপনি যতই যাই করেন কিন্তু হচ্ছেই, তো ওই অনেক হচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রে অনেক হচ্ছে। আমরা এই পরিশ্রমটা এমন ভাবে করছি যে আমি এমন সিস্টেম নিয়ে আসবো। আমি 2 বছর ধরে, আমি 18 সাল থেকে বইয়ের কাজ করি, কিন্তু আমি বিগত 2 বছর ধরে কিউআর কোড বসানোর কাজ করছি, এবং কাজ করতে 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 আমি এই পর্যন্ত আনছি। এবং অনেক ভিডিও তো আমার অনেক আগের থেকে ছিল, কিন্তু অনেক ভিডিও আমার তৈরি করা লাগছে, কারণ বই চেঞ্জ হয়েছে বা অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমাকে অনেক ভিডিও করে আমি স্ট্রাগল করে দিনের পর দিন, অনেক সময় হয়েছে রাতের পর রাত আমি পরিশ্রম করছি। এমন হয়েছে যে মনে করেন যে এডিটরের সাথে আমি বসে সকাল পর্যন্ত কাজ করছি, আমার টিম কাজ করছে, এখনো কাজ করছে। এবং এই ব্যবস্থাটা আমার বাংলাদেশ না, সারা বিশ্বে যদি কেউ করে আরো করে, দেখেন এটা রেভলিউশন তৈরি হবে 100%। আপনি দেখেন আসবেই। আমরা যদি একটু ধরেন পিছনে আপনার গল্পটা শুনে, ধরেন আপনি কিভাবে যেখান থেকে শুরু করছেন সেখান থেকে এই যে আজকে ইজি ম্যাথ, ইজি কায়দা, যত ইজি এডুকেশন, এখানে আপনি কেমনে আসলেন? আমি কেমনে আসলাম, আমি অনেক আগে যখন আমি দেখতেছি, আমি একটা ব্যাচে আমি 100 জন প্লাস স্টুডেন্টকে পড়াচ্ছি আসলে। তো দেখতেছি যে এটা কত সামনে, সালের কথা? এটা মনে করেন যে 12-13 সালের দিকে কথা। তাই আমি দেখতেছি যে কিছু স্টুডেন্ট সামনে বা 5-7-6 সারি স্টুডেন্ট কিন্তু বুঝতেছে, পিছনের স্টুডেন্ট সবাই যতই অ্যাটেন্টিভ থাক, কিছু দুর্বল স্টুডেন্ট থাকে, ওরা কিন্তু বুঝে না অনেক ক্ষেত্রে। তখন আমি চিন্তা করলাম যে ওরা তো বুঝে না অনেক ক্ষেত্রে। অনেক সময় এইচডব্লিউ দিলে বলে যে আমি তো পারি না, বুঝি নাই স্যার। তখন কিন্তু আর কিছু বলার থাকে না, কিন্তু এইচডব্লিউ আমি তো বুঝি নাই। তো তখন আমার মাথায় খেললো যে আমি কি করতে পারি। তখন আমি প্রথম দিকে আমি ওই এখন তো ইউটিউব ফেসবুক অনেক জনপ্রিয়, তখন কিন্তু ইউটিউব ফেসবুক অত জনপ্রিয় ছিল না। প্রথম দিকে আমি সিডি দিয়ে দিতাম। পরে মনে হলো যে আমি যদি ভিডিও করে ইউটিউবে দেওয়া শুরু করি, ফেসবুকে দেওয়া শুরু করি, তখন কিন্তু ছেলে মেয়েদের মধ্যে হবে। তখনও অতটা জনপ্রিয় ছিল না, কিন্তু আমি তখন থেকে ভিডিও করা শুরু করলাম। ভিডিও করতেছি আমার নিজের 5,000 প্লাস ভিডিও আছে, এবং এই ভিডিও করার নেশায় যে আমি পড়লাম যে আমি ভিডিও করে ছেলে মেয়েদের উপকার করব, ভিডিও করেই গেছি। এখন পর্যন্ত বললাম তো 40,000 প্লাস ভিডিও করছি, কিন্তু আমার এই ভিডিও করার পিছনে অনেক স্ট্রাগল আছে, আমি আপনাকে বুঝাতে পারবো না। যখন করোনা শুরু হয় 2020 সালে, 20 সালের মনে করেন মার্চ মাসে করোনা শুরু হয়েছে, মার্চ কি এপ্রিলে করোনা শুরু হয়, তখন আমার মনে হলো যে সারা বিশ্ব তখন থমকে গেছে। আমি তো অলরেডি তখন অনেক ভিডিও দিয়েছি, তখন আমার মনে হয় এরকম হয়েছে যে 12-13 হাজার ভিডিও দেওয়া ছিল আমার প্রতিষ্ঠান থেকে। আমার তখন মনে হলো যে আমি বাসায় স্টুডিও বসাইলাম। বসায় মনে করেন যে আমি ওই সময় করোনার সময় আমি চিন্তা করলাম যে সবাই থমকে গেছে, অনলাইনটা জনপ্রিয় হয়েছে করোনার সময়, কিন্তু আমি তখনও তার আগে থেকে আমি ভিডিও দিতেছি, কিন্তু আমি ওই করোনার সময় আমি নিজে 15 থেকে 16 ঘন্টা ক্লাস নিতাম। তো প্রথম দিকে যখন আমি প্রথম দিন এসে আমি স্টুডিও সেট আপ করলাম, তো স্টুডিও সেট আপ আমি স্টুডিওতে ক্লাস নিচ্ছি, আমার মা এসে মানে খালি টুকি দিয়ে দেখতো। তখন আমার মাও আমার সাথে আছে, মা আছে, আমরা আবার ওই স্টুডিও সেট আপ করছি, আমার এডিটরকে নিয়ে আসছি, তারপরে আমার ভিডিও করবে মামা নাম ওনার, উনি মামা বলতাম আমরা সবাই, ওকে নিয়ে আসছি। আর স্টুডিও ওই নাইম স্যার, রুবেল স্যার, আরো 2 জন আমাদের সাথে থাকতো, থেকে ওই ভিডিও করতে 15-16 ঘন্টা যখন ভিডিও করতেছি, আমার মা এসে খালি দেখতো যে কি হয়েছে আসলে,
আসলে আমার মা আসলে গ্রামে থেকে অভ্যস্ত তো ওরকম হয়তো অতটা শিক্ষিত না। মানে মনে করতেছে হয়তো আমার ছেলের কোনো প্রবলেম হইলো না কি হলো, কি পড়াচ্ছে দেখতেছে। কিন্তু এরমভাবে পড়াচ্ছে কেন? এবং আমি জোরে, জোরে ক্লাস নিতাম। আমার বিল্ডিং এ যারা উঠতো বা সে সময় নামতো কম কিন্তু ওই শব্দ যাইতো। তো সবার একটা প্রশ্ন যে করতেছে কি আসলে এখানে? রাত্রে জেগে সারারাত ধরে ক্লাস নেয়া বা নেয়া এরম করতেছে। তো আমার মা ২ দিন ৩ দিন পরে এসে আমাকে কি যেন বলবে মনে হয়। তা আমি চিন্তা করি যে হয়তো কিছু বলবে না কি। তা আমি ক্লাস নিতে বসলাম, তখন আমার মা এসে আমার হাত চেপে ধরলে বলছে যে, "বাবা আসলে কি তোর কোনো সমস্যা হয়ে গেছে? মানে তুই কি তোর বিজনেস এ কোনো প্রবলেম হইছে?" মানে আমার মা আমার কান্দিয়ে দিল। কেঁদে দিয়ে বলল যে, "তুই এরকম করে ক্লাস নিচ্ছিস কেন বাবা? এত কি সমস্যা?" মানে আমার মা তো বুঝে না যে আসলে ক্লাস জিনিসটা কি। গ্রামে থাকছে এই করছে। অনলাইন ক্লাস জিনিসটা। অনলাইন ক্লাস জিনিসটা ওই সময় বুঝে না। তাই আমার মা কান্না করে বলল যে, "তুই এত ক্লাস কেন নিচ্ছিস?" আমি তখন বললাম যে, মা এই ব্যাপার আসলে। এখন করোনার সময় থমকে গেছে ছেলেমেয়েরা যাতে বাসায় বসে পড়তে পারে এজন্য আমি ক্লাস নিচ্ছি।" আমার কাছে ওই সময়টা আসলে অন্য জিনিস। আমি মাকে তখন বুঝাই বললাম, তখন মা আমার বুঝলো যে এই ভিডিও করতেছে কিসের জন্য। এটা আসলে একটা স্মৃতি। ভালো লাগা বলেন, খারাপ লাগা বলেন। তবে আমি আমার অনেক পরিশ্রম করছি। আমার এই বইয়ের জন্য অনেক পরিশ্রম করছি। আপনি জানেন আমি এই বইয়ের জন্য অনেক ক্লাস নিছি। রাত ১০টার সময় ক্লাস নেওয়া শুরু করতাম। সকাল ৮টা পর্যন্ত ক্লাস নিছি একটানা দাঁড়ায়। আপনি বলবেন যে একটানা দাঁড়ায় কেন ক্লাস নিছে? আমি এই কারণে ক্লাস নিছি যে ছেলেমেয়েদের পড়াকে সহজ করার জন্য। আপনি আমার ভিডিও আছে ওর ভিতর না, দেখলে এখন বুঝবেন। এখানে আমার প্রশ্নটা আমি আবারও বলি যে, ধরেন এই যে আপনি ভিডিও করতেছেন, তখন তো আপনি কোনো টাকা পাচ্ছেন না। জি। কিন্তু আপনি পরিশ্রম করতেছেন প্রায় ১০ ঘন্টা ১২ ঘন্টা। এবং এটা আপনাকে করতে হইতেছে ১ বছর, ১.৫ বছর, ২ বছর। এইটা আপনি কেমনে করলেন? আমি দিনের পর দিন বললাম তো পড়াকে সহজ করার চেষ্টা করছি। সহজ করার জন্য যতটা লাগে আমি সেটা করছি। বললাম না আমি এক জায়গায় দাঁড়ায়ে যখন ক্লাস নিতাম, আমি রাতে কেন ক্লাস নিতাম? দিনে অনেকে এসে দেখা করতে আসতো, ঝামেলা হইতো। এজন্য আমি রাত্রে যখন ক্লাস নিতাম মনে করেন যে আমি একটানা ক্লাস নিতে পারতাম। আমার ভালো লাগা কাজ করত যে আমি ছেলেমেয়েদের শিখাচ্ছি। আমার মাধ্যমে শিক্ষা এই বই তৈরি করার সময় আমি বললামই তো যে কিউআর কোড তৈরি করতেছি। ওই ভিডিও করতেছি। এর মাঝে মনে করেন যে আমার ইউটিউব চ্যানেল হ্যাক হইছে, কত কিছু হইছে। কিন্তু আমি কখনো দমে যাইনি। আমি আমার জায়গায় স্থির থাকছি যে আমি এটা করব এবং বইয়ের জন্য আমি করেছি। এবং আমার এই বই যখন রিলিজ হবে তার ২ মাস আগে আমার মনে করেন যে অনেক ফুটেজ হারায় ফেলছে। ফুটেজ হারায় গেছে বুঝেন, কিন্তু মনে করেন তাইলে পরিশ্রম করে ভিডিও নিয়েছি, ফুটেজ হারায় গেছে, হারায় ফেলছে। যে এডিটর তার একটা ভুলের কারণে হারায় ফেলছে। কিন্তু আমি তাও দমে যাইনি। আমি চেষ্টা করছি। আমি এখনো চেষ্টা করছি। আমার কথা হলো যে ছেলেমেয়েরা বাংলাদেশ না বিশ্বের সবাই এই কিউআর পদ্ধতিতে যদি আসে আমি বিশ্বাস করি সব ক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা, এবার যদি আমরা একটু কিউআর পদ্ধতিতে আসি যে কিউআরই কেন? অন্য কোনো ওয়ে না কেন? অনেক এডটেক কোম্পানি আছে, তাই না? অনেকে অনেকভাবে এডুকেশন নিয়ে গেছে। আপনি কিউআর কোডের মাধ্যমেই কেন জিনিসটা চিন্তা করলেন? এটা খুব ভালো চিন্তা। আমার কাছে খুব পছন্দ হয়েছে। বাট আপনি কেন কিউআর কোড নিয়ে চিন্তা করলেন? আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার বাচ্চার সাথে যদি ২৪ ঘন্টার একটা শিক্ষক থাকতো কেমন হইতো? চমৎকার এটা। চমৎকার হইতো। আমি সেই সিস্টেমটাই তো নিয়ে আসছি। আপনার পাঠ্য বইকে আমি সুন্দর করে লিখছি এবং A to Z ওর ভিতরে বিষয়টা দিয়েছি। দেওয়ার পরে কি আমি এখানে কি করছি দেখেন, আমি এটা সুন্দর করে লিখে দিয়েছি, দিয়ে তারপর কিউআর কোড দিয়েছি। দেখেন আমি কিন্তু ছোটকালে কিন্তু আরবি শিখছি। তারপরে কিন্তু অনেকেই কিন্তু এই যে এত বড় হওয়ার কারণে আরবিটা আমি ভুলে গেছি কিন্তু। তো এখন আমি যে হুজুরের কাছে যাই শিখবো বলেন, আমার কাছে কিন্তু একটা লজ্জার ব্যাপার থাকতে পারে। আমি এইখানেও কিন্তু আমার মনে করি আমার যতগুলা কাজ হয়েছে তার মধ্যে এটা আমার শ্রেষ্ঠ কাজ। আমি এখানে জাস্ট কিউআর কোড দিছি। এখন অনেক সময় আমি উচ্চারণও কিন্তু ভুল করতেছি, দেখা যায়। উচ্চারণ ভুল থাকে। তো আমি কিউআর কোড স্ক্যান করলে আমাকে হুজুর সুন্দরভাবে উচ্চারণটাও বুঝাই দিচ্ছে। আমি যে ব্যবস্থাটা করছি সেটা হলো ২৪ ঘন্টা শিক্ষক দিছি। শিক্ষক দেয়া হয়েছে এখানে। ২৪ ঘন্টা আপনি শিক্ষক পাচ্ছেন। তো এটা আপনার সুবিধা না? আপনি পরীক্ষা কালকে বা একদিন রাত ২টার সময় বা যখনই হোক আপনার প্রয়োজন কিউআর কোড স্ক্যান করেন, আপনার শিক্ষক চলে আসতেছে। আপনার আর ইভেন কি YouTube থেকেও তো ওই প্রবলেম খুঁজে বের করা অনেক কঠিন। হ্যাঁ, YouTube থেকে এখন আপনি একটা ব্যাচে পড়েন, কোচিং এ পড়েন বা যে জায়গায় পড়েন, তাহলে কি আপনি ২ ঘন্টা পরে একটা অঙ্কে আটকায় গেছি। আটকায় গেছেন, তখন কি করবেন? আর ওই YouTube এ কই পাবো আমি আ ভিডিও? খু হ্যাঁ, খুঁজে পেতে হলেও তো আপনার ১০ মিনিট সময় যাবে। আপনার সময় কিচ্ছু লাগবে না। জাস্ট আপনি কিউআর কোড স্ক্যান করেন। এই একটা ধারণা, কিন্তু এইটা কিউআর কোডটা দেওয়া কিন্তু চারটিখানি কথা না। অনেক না, না, পরিশ্রম না, করে। অবশ্যই অনেক পরিশ্রমের কথা। ৮,০০০ ৮,৫০০ কিউআর কোড দেওয়া, ওই প্রবলেম ধরে এটা কি সোজা কথা নাকি? না, এটা বললাম তো আমি অনেক পরিশ্রম করছি। আমার লাইফে এইটার জন্য আমি অনেক স্ট্রাগল করছি। আমি হয়তো যাই হোক, আমি যদি এখন নাও থাকি এটা মনে রাখেন যে পৃথিবীতে আমরা বাঙালি জাতি অনেক ক্ষেত্রে হয়তো শোষিত হই বা অনেক ক্ষেত্রে অনেকের কাছে প্রবলেমে পড়ি। বাট বাঙালি জাতি হিসেবে আমি যেটা তৈরি করেছি এটা বিশ্বে রেকর্ড। আমরা অলরেডি ওয়ার্ল্ড রেকর্ডের জন্য গিনেস বুকে আমরা এপ্লাই করেছি। আশা করি যে এটা আমাদের গিনেস বুকে রেকর্ডেড হবে। কারণ এরকম সিস্টেম বহির্বিশ্বেও কেউ করে নাই। আপনি খোঁজ দেন তাহলে বুঝবেন। একটা জায়গায় আমার কাছে এটা দেখে আমার ১ম যেটা মনে হয়েছে যখন সেটা হচ্ছে গিয়ে যে খান একাডেমি
যখন প্রথম অনলাইনে শিখানোর চিন্তাটা করলো, তো সেই খান একাডেমি আজকে কত বড় হয়ে গেছে। শুধুমাত্র ইলন মাস্ককে কিন্তু তার ফাউন্ডেশনে এক টুইটে মনে হয় প্রায় $5 মিলিয়ন দিছে। মানে হচ্ছে গিয়ে প্রায় 50 কোটি টাকা এবং এটা ডোনেশন। সেইখানে মনে করেন আপনার কাজটা কিন্তু কোনো অংশে কম গুরুত্বপূর্ণ না। কিন্তু সেটার কিন্তু ধরেন যথেষ্ট মূল্যায়নটা নাই। তো এটা একটা আমাদের একটা দুঃখজনক একটা বিষয়। আমরা যদি এটা ইউরোপ আমেরিকা হইতে দেখেন আমাকে নিয়ে হু করে উপরে তোলার জন্য ওই যে বললেন না যে এটা এটা করতো মূল্যায়ন ওইটা হতো করতো আরকি। মূল্যায়ন করতো। আপনি দেখেন আমার আল্লাহকে আমি পৌঁছাই দিতে চাই সবার কাছে। আমি কিন্তু এটা সবাইরে বিনামূল্যে দেওয়ার জন্য তৈরি করছি। আমি চাই যে সবাই কোরআন শরীফটা শিখুক আমার এই পদ্ধতির মাধ্যমে। আমি লেখাপড়াকেও আমি সেই সিস্টেমে নিয়ে আসছি যে একেবারে সহজ হবে। খান একাডেমির ক্ষেত্রেও কিন্তু ভিডিও আপনার খুঁজে বের করতে হবে, ই করতে হবে। এখানে কিন্তু আপনি আমার পুরা পাঠ্য বইটা সুন্দর করে লেখা আছে এবং সুন্দরভাবে সবকিছু A to Z করা আছে। এবং আরেকটা জিনিসও জাস্ট কিউআর কোড স্ক্যান করেন দেখেন আপনি সবসময় পাচ্ছেন। ২৪ ঘন্টায় আপনি পাবেন। এটা হলো ডিজিটাল প্রযুক্তি আসবেই এবং আগামী ৪-৫ বছর বা সরকারও যদি এখন করে, মনে করেন আমার শিক্ষা পদ্ধতিতে দেখেন গ্রামের একটা স্কুলে কয়জন, একটা ক্লাসে ৮০ জন থাকে, ৭০ জন থাকে, অনেক বাচ্চা বুঝে না। এখন কিন্তু সব জায়গায় ছোট এক মোবাইল সবার বাসায় আছে বা ইন্টারনেট ম্যাক্সিমাম বাসায় পৌঁছেছে, অনেক গরিব জায়গায় পৌঁছায়নি। আমরা যদি সে জায়গায় মোবাইলের ব্যবস্থা করতে পারি বা ইন্টারনেটের ব্যবস্থা করতে পারি এবং এই পাঠ্য বইয়ের সাথে যদি কিউআর কোড দিয়ে দেয় তাহলে দেখেন কিন্তু আরো যুগান্তকারী হয়। কিন্তু আমার শিক্ষা ব্যবস্থা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যে বাংলাদেশের যত ভালো প্রতিষ্ঠানের আছে তাদেরকে দিয়ে সুন্দর করে তৈরি করে যদি আমরা ওইটা করতে পারি তাহলে কিন্তু আমার লেখাপড়ার ক্ষেত্রে যে বিভিন্ন ক্ষেত্রে যে অভিভাবকের বাড়তি চাপ এটা কমে যাবে। এত মানুষ আপনার সমালোচনা করে কেন? মানুষ তো সমালোচনা করবেই। দেখেন আমাদের দেশে এই যে মার্ক জুকারবার্গ বা ইলন মাস্ক হচ্ছে না কেন? ওই যে দেখেন না আমরা একটা কিছু করতে গেলে না আমরা নামাই দিই তারে। মানে আমরা নামাই দিই যে তবে একটা জিনিস সবচেয়ে বড় কথা আমি যত জায়গায় আমি এটা দেখছি বা আমরা এই বই নিয়ে বলছি সবাই কিন্তু আমাদের ভালো বলছে যে আপনি ভালো কাজ করতেছেন। এই যে ১৪টা বই আমরা কত মানুষের কাছে পৌঁছাইতে পারছেন? আনুমানিক? আনুমানিক এখন পর্যন্ত আমরা ৫০,০০০ মানুষকে আমরা বই দিয়েছি অলরেডি। ওয়াও! আমরা এখন প্রতিদিন ৩,০০০ প্লাস বই কিন্তু যায়। আমরা বিগত কয়েক মাসে আমরা মূলত যে কি বই অনলাইনে যায় নাকি? অনলাইনে যাই, অনেকে অনেক টিচার নেয়, অনেকে আর সবাইকে সব রকম বই দেওয়া হয়। আর এখন পর্যন্ত আমি এই ইজি কায়দা বইটা ৬,০০০ প্লাস আমি ফ্রি দিয়েছি মানুষকে। এটা আলহামদুলিল্লাহ। বিভিন্ন মসজিদে বা যে আমার একটা ছোট্ট পরামর্শ হচ্ছে ফ্রিটা দিয়েন না। হ্যাঁ, অল্প হইলেও দাম রাখেন। কেন? কারণ অনেক সময় মানুষ ফ্রি নেয় তারপর এটাকে মূল্যায়ন করে না। দাম কম রাখেন কিন্তু ফ্রি দিয়েন না। এটা জাস্ট আমার একটা ব্যক্তিগত সাজেশন আরকি। কম দাম রাখতে পারেন আপনি কিন্তু ফ্রি দিলে মানুষ অনেক সময় এটাকে মূল্যায়ন করে না। কারণটা হইলো এই বইটা অনেক ক্ষেত্রে কিন্তু বয়স্ক মানুষদের জন্য খুবই জরুরি। অনেকে আ আমাদের দেশে অনেক সময় কিন্তু আমরা সূরা ফাতিহারও শুদ্ধ উচ্চারণ জানি না। আমরা হা এবং হা এর উচ্চারণ পারি না। আমরা অনেক উচ্চারণ আমাদের ঠিক নাই। হ্যাঁ? ছোটবেলায় পড়ছি, ভুলে গেছি। সেখানে কিন্তু সে তার বাসায় বসে কিউআর কোডে কিন্তু উচ্চারণটা ঠিক করতে পারতেছে। এইটা অবশ্যই এইটা আপনার ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ারও কারণ হবে, জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। এট দ্য সেম টাইম এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মনে করেন যে সে যেখানেই থাকুক, যেই হোক, যে বয়সের হোক। আবার আরেকটা বিষয় আছে আমাদের দেশে কিন্তু নারীদের কাছে শিক্ষক পৌঁছায় না। জি, তাই জি। না? কারণ নারীরা মসজিদে যেতে পারে না। তো নারীরা টিচার পায় না। সো পর্দার কারণে অনেকে কিন্তু সে কোরআনকে ভালোবাসে। তারপরে যারা মুসলিম তারা অনেক সময় হঠাৎ করে কোথায় কার কাছে কি পড়বে না পড়বে। তো এইখানে কিন্তু সে কিউআর কোড দিয়ে সে একটা ভালো শিক্ষকের কাছে সে সুন্দরভাবে সে পড়ে ফেলতে পারতেছে। সেটা কিন্তু মনে করেন যে এবং আমি মনে করি এটা অন্যান্য ভাষায়ও থাকা উচিত। হ্যাঁ? এবং এইটা অন্য বইগুলোর ক্ষেত্রেও সত্যি কিন্তু এইটা অন্যান্য ভাষায়ও থাকা উচিত। তো সেই জিনিসটা আমার কাছে মনে হয় যে তারপরে কোরআনের আয়াত বাই আয়াত থাকতে পারে যে আমি একটা আয়াতে আটকায় গেলাম ওই আয়াতটা ওই জায়গাটায় আমরা হলো। কোরআনের সবগুলা নিয়ে কাজ করতেছি। আমরা ইজি কায়দা বের করছি। অলরেডি ইজি আমপারা বা নামাজ শিক্ষার বই বা ওই যে সূরাগুলা শুদ্ধভাবে মানে উচ্চারণ এগুলোর কাজ আমরা চলতেছে। আমরা আশা করি যে এই সামনে রমজানের আগে আমরা সবগুলা রিলিজ করতে পারবো। এটা আমরা কাজ করতেছি অলরেডি। আপনার স্বপ্নটা কি? মানে ধরেন আপনি এখন তো একটা বয়স একটা জায়গা পর্যন্ত আসছেন, অনেক কষ্ট করছেন, আরো কষ্ট করতেছেন। আপনার কাছে কি মানে এটা আসলে সামনে ধরেন ৫, ১০ বা ২০ বছরে আর কি উদ্যোগ আপনি নেওয়ার চিন্তা করতেছেন? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটাকে সহজ করা। তো সহজ করার জন্য দেখেন কিন্তু যে ছেলেমেয়ে এখন কিন্তু মোবাইলের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে পড়বে। মোবাইলের মাধ্যমে কিন্তু ছেলেমেয়ে অন্য খারাপ পথেও যেতে পারে।
এটা কিন্তু আপনাকে মানতে হবে। কারণ অনেক ছেলেমেয়ে এই বয়সে, ছোট বয়সে কিন্তু ভুল পথে মোবাইলের মাধ্যমে যেতে পারে। তো আমরা আরেকটা পদ্ধতি নিয়ে আসতেছি সামনে, যে এটা আমার চিন্তাভাবনা যে আমি এই পদ্ধতিটা নিয়ে আসবো। সেই পদ্ধতিটা হচ্ছে যে VR পদ্ধতি। জাস্ট চশমা চোখে দিবে, চোখে দিলে একেবারে বড় পর্দার মতো সে অনায়াসে দেখতে পাবে যে এই এখন যেমন কিউআর কোড স্ক্যান করতেছে, করলে মোবাইল দিয়ে করতেছে, মোবাইলে দেখতেছে। ওইখানে মোবাইল-টোবাইল কিচ্ছু থাকবে না। জাস্ট ওইখানে একটা চিপসেট থাকবে। জাস্ট চশমাটা ধরলেই সাথে, সাথে বড় পর্দার মতো আসবে। এসে চোখে দিলেই হবে। অলরেডি আমরা এটা নিয়ে, এটা জাপানিজ প্রযুক্তি, আমি কথা বলছি। আমরা এটা সামনে আমার টার্গেট আছে যে এটা নিয়ে আসতে পারলে আরো প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাবে। কারণ তখন মনোযোগটা নষ্ট হবে না। একেবারে চশমার মাধ্যমে সে পড়তে পারবে। আমরা ওই VR পদ্ধতিটা আমরা সামনে আমার ইমপ্লিমেন্ট করার খুব ইচ্ছা আছে। হয়তো এটা অনেক কস্টলি, বাট ওইটাকে যদি চায়নার থেকে বানায় নিয়ে আসা যায় তাহলে অনেক কম কস্টে আমরা গ্রামের বাচ্চাদেরও আমি ব্যবস্থা করতে পারবো। শিক্ষা ব্যবস্থাটাকে একটা আমূল পরিবর্তন আনা। মানে কিউআর কোড থাকবে। কিউআর কোডের সাথে জাস্ট আপনি মোবাইল স্ক্যান করতেছেন। এখন জাস্ট চশমাটা ধরবেন, এই অংশটা জাস্ট চোখে দেওয়ার সাথে, সাথে যেকোনো জায়গায় যাচ্ছে, মনে করেন বাইরে যাচ্ছে, মানে বাসে যাচ্ছে, জাস্ট চোখে দিলেই সে ওইটা পড়তে পারতেছে। এটা সিস্টেমটা আমরা সামনে খুব শিগগিরই নিয়ে আসবো। আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলেন যে আপনি এই লাইনে কেমনে আসলেন? মানে আপনি শিক্ষকতার লাইনে কিভাবে আসলেন? আমি আসলে ছোটবেলায় একেবারে ছোটবেলায় মানে গ্রাম থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসছি। আমার গ্রাম মনে করেন যে একেবারে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার একেবারে মনে করেন বাহিরমাদি গ্রাম, ফিলিপনগর ইউনিয়নে। সেটা কিন্তু একেবারে ইন্ডিয়ার কাছাকাছি একটা গ্রাম। তো আমি ছোটবেলায় কিন্তু এরকম হয়েছে যে আমি হারিকেন জ্বালায় পড়ছি। এখন তো আর হারিকেন জিনিসটা কি এখন আমাদের বাচ্চারা বুঝে না। কিন্তু আমরা হারিকেন জ্বালায় পড়ে আসছি। দেখছি আসলে অভাব কাকে বলে, দারিদ্রতা কাকে বলে। আমার বাবা ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক। আমি নিজে কিন্তু অভাবটা ফিল করছি, দেখছি, অনেক পরিশ্রম করা দেখছি। এবং আমি নিজেই কিন্তু অনেক ক্ষেত্রে আমি গরু চড়াইছি, আমি ধান তুলতাম। ধান মানে এই যে গাছের যে ধানের যে চারাগুলো আমি তুলছি। এক জায়গায় থেকে আরেক জায়গায় রোপণ করছি। এরকম আমি অনেক দেখছি। এবং বন্যার সময় মাছ ধরা বা আমি এগুলো সব করছি ছোটবেলায়। তারপর পড়াশোনা করে আমি গ্রামের স্কুল থেকে আমি এসএসসি পড়াশোনা শেষ করছি। এরপরে আমি ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছি যশোর ক্যান্টনমেন্ট কলেজে। যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে আমি ইন্টার পাস করার পরে আমি 2005-06 সেশনে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিই। আমি সাবজেক্ট পাই সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। মানে এর 5-6 সেশনে। তো আমি সেই সময় কিন্তু 2 বার পরীক্ষা দেয়া যাইত। এখন তো 1 বার পরীক্ষা দেয়া যায় ঢাকা ভার্সিটি। তখন আমি ২য় বার পরীক্ষা দিয়ে আমি স্ট্যাটিস্টিক্স, বায়োস্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিক্স, তখন কিন্তু সাবজেক্ট একসাথে ছিল। কত সালের কথা বলছি আমরা এটা? আমি ৫-৬ সেশনে প্রথমে আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হই। তারপরে আবার ৬-৭ সেশনে ২য় বার ভর্তি পরীক্ষা দিয়ে আমি হচ্ছে স্ট্যাটিস্টিক্স, বায়োস্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিক্স এই সাবজেক্টে ভর্তি হই। চমৎকার সাবজেক্ট। চমৎকার সাবজেক্ট, কিন্তু আমার গণিতের প্রতি আসলে আলাদা একটা ভালো লাগা ছিল। পরবর্তীতে আমি ওইখান থেকে আমি সেকেন্ড ইয়ার পর্যন্ত কন্টিনিউ করার পর আমি গণিতের প্রতি ভালো লাগতো। এইজন্য আমি ওইখানে ড্রপ আউট হয়ে আমি পরবর্তীতে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গণিতে অনার্স এবং মাস্টার্স করছি। কোন ইউনিভার্সিটি থেকে? আমি উত্তরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি আর বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে আমি অনার্স করছি। তারপরে থেকে আপনি কি শিক্ষকতা? তারপরে আমি থেকে শিক্ষকতা নিয়ে ভালো লাগা কাজ করতো, যে আমি পড়াতে ভালো লাগতো, আসলে মানুষকে শিখাতে ভালো লাগতো বা পড়াটা কিভাবে সহজ করা যাইত। আর আমি সহজেই যেকোনো জিনিস বুঝাতে পারতাম, মানে যেকোনো একটা জিনিস বুঝাইতে পারতাম। যেমন মনে করেন যে আমি পড়তেছে, মনে করেন যে পিথাগোরাসের উপপাদ্য, তো ছেলে মেয়েদের যদি একটু মজা করে বলা যাইতো যে পিথাগোরাস আঙ্কেল এরকম ছিল, একটু মজা করে দিয়ে বলতে, আমি এটা পারতাম সবসময়। এই জন্য আমি শিক্ষকতা করতাম বা আমি পড়াতে পছন্দ করতাম। আমি মনে করেন ব্যাচে পড়াইছি, কোচিংয়ে পড়াইছি। তারপর আমার নিজের প্রতিষ্ঠান ছিল। সবকিছুর ঊর্ধ্বে উঠে আমি চিন্তা করছি যে পড়াশোনাকে সহজ করতে হবে। সহজ করার জন্য আমার এই জার্নি। আমি ২০১৫ সাল থেকে আমি অনলাইনের এই জার্নি শুরু করছি এবং এই জার্নির এই যে এখন পর্যায়ে আমরা এই পর্যায়ে আসছি। আমার ইচ্ছা যে যেভাবে হোক পড়াটাকে সহজ হোক। যতগুলা অনলাইন, এখন তো অনলাইন অনেক এডুকেশন আছে, অনেকে অনলাইন ওয়েবসাইট খুলছে, তাই না? কোর্স বিক্রি করতেছে, বা তাদের দিকে না গিয়ে, ওই পদ্ধতিতে না গিয়ে আপনি এই পদ্ধতিতে কেন আসলেন? আমি এই পদ্ধতিতে এই কারণে আসছি যে আমার অনলাইন যাত্রাটাই শুরু হয়েছিল যে ছেলে মেয়েদের পড়াশোনাকে সহজ করা। আমার প্রতিষ্ঠানের নামও হচ্ছে টেকনিক ইজি এডুকেশন, সহজ পড়াশোনার কৌশল। আমি কৌশল বের করার চেষ্টা করছি। আমি সহজ থেকে, প্রথম থেকে এখনো তাই করতেছি যে পড়াশোনাটাকে সহজ। এখন আমি কোর্স সেল করে আমি হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করতে পারি। আমি আজ মারা গেলে আমার কবরের মধ্যে এগুলো দিয়ে আসবে? আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তাতেই সন্তুষ্ট। আল্লাহর কাছে আমি আজ যাই, আমি যখন মনে করেন যে আল্লাহর কাছে যাব, আমি মারা যাব,
তখন তো আমাকে প্রশ্ন করবে তুমি দুনিয়াতে কি করছো। এবং আরেকটা জিনিস দেখেন, কিন্তু আমি এই যে ফ্রি ভিডিও দিয়েছি, আমার এই যে কাজ 15 সাল থেকে ফ্রি ভিডিও দিয়েছি, কাজটা যে আজকে মনে করেন অসাধারণ কাজ হয়েছে, আমি কিন্তু বুঝি নাই। কিন্তু আমি পাগলামির থেকে ভিডিও দিতে 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 আমার এই প্রিয় ভিডিও কিন্তু আজকে একটা যে মানে গিনিস বুকে নাম ওঠার মতো হয়েছে, এবং মানুষের যে শিক্ষাকে আমি আসলেই পারছি। আমি চেষ্টা করতে থাকছি, কিন্তু আমার যেটা হয়ে গেছে আমি এটা বুঝতে পারি নাই। আজকে আমি এখন ফিল করি যে আমি বুঝতে পারতেছি যে আমি একটা মহৎ কাজ করে ফেলেছি। আর সবচেয়ে বড় কাজ হলো যে এই যে মহান সৃষ্টিকর্তার কাছে যাওয়ার জন্য এই যে আমি কোরআন শরীফটাকে আমি একেবারে সবার কাছে শিখাতে চাই। আর সবচেয়ে বললেন না যে নারীরা আসলে অনেক অবহেলিত অনেক ক্ষেত্রে। তারা পর্দার মধ্যে থাকে বা অনেক ক্ষেত্রে অবহেলিত। আমার বোনেরা বা ওরা কিন্তু অনেক সময় একটা টিচারের কাছেও যাইতে লজ্জা পায়। বাসায় একটা টিচার রাখতেও লজ্জা পায়। কারণ পর্দা করে তো। তা আমাদের সব শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তে আমার মতো না, আমরাও যদি সবাই এগিয়ে আসে, বিশ্বাস করেন আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হবে। আমাদের বাংলাদেশের জার্নিটাও অনেক সুন্দর হবে। এবং এই যে আমি হাজার, হাজার ফ্রি ভিডিও দিছি, মানুষের যে দোয়াটা পাইছি, আমি এই দোয়া আমি কখনো ভুলতে পারব না। গত বছর একজন এসে আমাকে জড়ায় ধরে কান্না করছে যে, "আমি বিসিএস পরীক্ষায় টিকছি। আপনার ক্লাস দেখে, আপনার প্রতিষ্ঠানের ক্লাস দেখে আমি বিসিএস পরীক্ষায় টিকছি।" এই যে ভালো লাগাটা আমার তৈরি হয়েছে, আমি কোত্থেকে পাবো? হাজার কোটি টাকা দিয়ে আমি কই পাবো? তো আমি এই সহজ পদ্ধতি করছি, এটা যে ছেলেমেয়ে বিনামূল্যে পড়ুক, সহজভাবে পড়ুক। যদি সহজভাবে পড়ে, আমি বিশ্বাস করি যে এই সিস্টেমের ফলে অভিভাবকের খরচ 90% কমতে বাধ্য। কারণ 24 ঘন্টা শিক্ষক পাচ্ছে এবং ১ বছরে ৬৫ দিনই পাবে। তো আরো সহজভাবে যদি করা যায়, আমি বিশ্বাস করি যে এটা বাংলাদেশে না, বিশ্বের জন্য একটা দেখেন যে রোল মডেল হবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। না, আপনার উদ্যোগকে আল্লাহ কবুল করুক এবং এটা একটা অসাধারণ উদ্যোগ। এবং আমি মনে করি যে এটার মাধ্যমে অনেক কি বলবো, অনেক মানুষ আসলেই ইসলাম হোক আর অঙ্ক হোক, সে আসলে সহজভাবে শিখতে পারবে। এটা বলে আমরা আজকে শেষ করছি ইনশাল্লাহ। এবং আমি আশা করি যে আ আরো মানুষ আপনার মতো চিন্তা করবে এবং আপনার মতো উদ্যোগ সাহস করে নিবে এবং তাতে পৃথিবীটা আরো সুন্দর হবে ইনশাল্লাহ। দোয়া রাখবেন ভাইয়া। থ্যাংক ইউ আপনার জি, আজকে সময়ের জন্য। আপনাকেও, আপনার জন্য অনেক দোয়া রইলো। আপনার পডকাস্ট কিন্তু আমি অনেক আগের থেকেই দেখি, এবং আপনার পডকাস্ট কিন্তু খুবই, আপনি অনেক মানে আপনার কণ্ঠটা আমার খুবই ভালো লাগে। আপনার চ্যানেলে আমি অনেক আগের থেকে ভিডিও দেখি, এবং আপনার চ্যানেলে মনে করেন আরজে কিবরিয়া ভাই বা অনেক মানুষ কিন্তু এসে আপনার এখানে করছে। আমিও দোয়া করি আপনার জন্য, এবং আপনি ইসলামের জন্য যে অনেক কিছু করতেছেন বা অনেক সময় অনেক ভিডিও দেন, এগুলো আসলে আমাদের অনেক ভালো লাগা কাজ করে। আসলে আপনার জন্য অনেক মন থেকে দোয়া রইলো। আপনি এগিয়ে যান, আর বাংলাদেশও এগিয়ে যাক, এবং লেখাপড়াটা সহজ হোক, এটাই আমার চাওয়া। ইনশাল্লাহ দোয়া রাখবেন। হ্যাঁ, ইনশাল্লাহ।